হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো থার্ড সেমিস্টার তোমাদের যে মেজর 3 বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ তোমাদের সিলেবাসের বিষয় থেকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী যে রয়েছে তার কবি প্রতিভা সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যুক্ত হবে, তাদেরকে বলে রাখি, দেখো আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে, এখানে দুটি নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স ফিটাও আমি বলে দিচ্ছি। বাঁকুড়া ইউনিভার্সিটি থার্ড সেমের তোমাদের কোর্স ফি রয়েছে 599। ঠিক আছে, তো যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করে যুক্ত হয়ে যেও। ঠিক আছে, দেখো ক্লাসটির আলোচনা আমি শুরু করছি। প্রথমে বলেছি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী যে রয়েছে তার যে কবি প্রতিভা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাও কি বলা হচ্ছে শুরুতেই, মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দরাম চক্রবর্তী একজন বিশিষ্ট কবি ছিলেন। কি বলা হচ্ছে যে মধ্যযুগের কবি হলেও তার কাব্য আধুনিকতার প্রকাশ তাকে বিশিষ্টতা দান করে। আমরা দেখব তিনি মধ্যযুগের একজন কবি হলেও তার কাব্যের মধ্যে কিন্তু আধুনিকতার প্রকাশ পাওয়া যায়, সেই কারণে কিন্তু তাকে একটা তার যে আধুনিকতার প্রকাশ রয়েছে তাকে কিন্তু একটা বিশিষ্টতা দান করে থাকে। কি বলছে, মুকুন্দরাম চক্রবর্তী লিখিত কাব্যের নাম হচ্ছে অভয়মঙ্গল। এই যে এই জায়গাটা ভালো করে দেখবে, মুকুন্দরাম চক্রবর্তী যে কাব্যটি লিখেন তার সেই কাব্যটির নাম কি, অভয়মঙ্গল। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে তার কাব্যের প্রারম্ভেই আত্মপরিচয় অংশ বাস্তব সমন্বিত এবং যথাযথ ঐতিহাসিক প্রমাণিত তথ্য সম্বলনী। আমরা দেখবো কাব্যের শুরুতেই কি দেখবো আমরা, তার যে আত্মপরিচয়ের যে অংশ রয়েছে সেই সম্পর্কে কিন্তু তিনি তার সঙ্গে ঐতিহাসিক যে প্রমাণিত যে তথ্যগুলি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করেছে। কি বলছে, বর্ণনা থেকে দেখা যাচ্ছে যে মুঘল পাঠানদের সংঘর্ষণের পটভূমিকায় কবির আবির্ভাব এবং মধ্যযুগে যেই সময়টায় তার আবির্ভাব হয়েছিল, যখন মুঘল এবং পাঠানদের এই সমাজে যে দ্বন্দ্ব চলছিল সেই সময় কিন্তু এই কবির আবির্ভাব হয়েছিল। এবং বর্ধমানের দামিন্না যে গ্রাম রয়েছে এই গ্রামে কবির পূর্বপুরুষরা যে রয়েছে এই পূর্বপুরুষগণ কিন্তু বাস করতেন এবং কৃষিজীবী হলেও তাদের অবস্থা ছিল সচ্ছল। মানে কবির যে আত্মপরিচয় রয়েছে সেই সম্পর্কে বলছে যে সে সময় দেশে মুঘল অভিযান হওয়ার ফলে দেশে বিশৃঙ্খলার অবস্থার সৃষ্টি হয় এবং দেশে মাৎসন্যায়, অর্থাৎ এটা আমরা শুনেছি যে দুর্বলের ওপর সবলের যে অত্যাচার সেই অত্যাচার কিন্তু শুরু হতে থাকে এবং দিহিদার মামুদ শরীফের অত্যাচারে গ্রামের অন্য সকলের মতো কবিরও নিরাপত্তার জন্য পূর্বপুরুষ বাসস্থান ত্যাগ করে স্ত্রী পুত্র নিয়ে, মানে নিজেদের নিরাপত্তা দান করবে বলে তিনি কি করে সেই স্থান থেকে কিন্তু গমন করে নেয়। তারপরে কি বলছে, এই অত্যাচারের পরিচয় তার কাব্যের মধ্যে প্রকাশ পাওয়া যায়। যেমন আমরা দেখেছি এখানে কয়েকটা আর কি লাইন তিনি তুলে ধরে দিয়েছেন তার কাব্যের। বলছে, পেয়াদা সবার কাছে প্রজারা পালায় পাছে দুয়ার চাপিয়া দেয়, প্রজা হইল ব্যাকুল বেচে ঘরের কুলারি টাকার দ্রব্য বেচে দশানা। ঠিক আছে, মানে এই যে মুঘলদের যে অত্যাচার চলছিল সেই সময় সেই সম্পর্কে কিন্তু আলোচনা করে দিয়েছে। এখানে 2-3 লাইন কিন্তু তার যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ থেকে কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, না তারপর কি বলছে, গৃহত্যাগ করার পর বহু কষ্ট ভোগ করেন কবি। আমরা দেখবো তিনি যখন গৃহত্যাগ করেন সমস্ত তার স্ত্রী পুত্রদেরকে নিয়ে সেই গৃহ থেকে বা সেই দেশ থেকে আর কি সেই রাজ্য থেকে যখন ত্যাগ হয় তখন আমরা দেখবো তিনি চলে যান। সেই সময় কিন্তু তার খুব দুর্ভোগ হয় এবং কি হয় সেই কষ্টের বর্ণনা প্রসঙ্গে কবি কি লিখেছেন, যেমন তৈলবিনা কৈল স্নান করিনু উদ্যোগ পান শিশু কান্দে উদনের তরে, মানে তার শিশু যে রয়েছে সেই শিশু খাওয়ার জন্য কাঁদছে এবং তেল ছাড়া তিনি স্নান করেছেন। ঠিক আছে, এই যে তার মানে যে কষ্ট ভোগ করতে হয়েছে, তার যে দুর্দশা হয়েছিল সেই সম্পর্কে কিন্তু এখানে 2টা লাইন তার গ্রন্থ থেকে তুলে ধরে বলে দিয়েছে তিনি যেই সম্পর্কে তিনি যেগুলো বলেছেন তার গ্রন্থের মধ্যে। ঠিক আছে, তারপর কি বলছে যে অবশেষে কবিকে মেদিনীপুরের ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায় আশ্রয় দেন। বাঁকুড়া রায় তিনি কি করেন, জমিদার যে রয়েছে ব্রাহ্মণ ভূমির মেদিনীপুরে তিনি কি করেন, তিনি তাকে আশ্রয় দেন এই কবিকে। এবং কি হয়, এই বাঁকুড়া রায়ের ছেলে যে রয়েছে বাঁকুড়া রায়ের ছেলে রঘুনাথ রায় তিনি কি করেন, গৃহশিক্ষক হয়ে কবির দুঃখ কষ্ট দূর করেন। মানে এই যে এখানে দেখবো আমরা রঘুনাথ রায় যে রয়েছে তার গৃহশিক্ষক হিসেবে কিন্তু এই কবিকে রাখা হয় এবং তার এইভাবে কিন্তু দুঃখ কষ্ট দূর হতে থাকে। সেখানে শিক্ষকের পেশায় কিন্তু তিনি নিযুক্ত হন এবং ইতিপূর্বে কবি একদিন দেবীচণ্ডীর স্বপ্নদেশ পান
এবং দেবীর মহিমা বিষয়ক কাব্যকে লেখার জন্য লেখবার জন্য তার ছাত্র রঘুনাথ রায় জমিদার হয়ে কবিকে চণ্ডীমঙ্গল কাব্য লেখবার জন্য কিন্তু অনুরোধ করেন। আমরা দেখবো এর মধ্যেই তিনি এরকম এই পেশায় যুক্ত হন এবং তখন তাকে কিন্তু আমরা দেখবো মা যে চণ্ডী রয়েছে, চণ্ডী মঙ্গল যে রয়েছে, তিনি তাকে স্বপ্নে আর কি আদেশ দেন সেই দেবী তাকে কাব্য লেখার জন্য। এবং তার যে আর কি আমরা দেখবো ছাত্র রঘুনাথ রয়েছে, সেও কিন্তু তার শিক্ষককে কিন্তু আর কি প্রেরণা দেন, বলেন তুমি এই কাব্যটি লেখো, এই চণ্ডীমঙ্গল কাব্যটি তুমি লেখো। তাকে কিন্তু অনুপ্রেরণা করে এবং অনুরোধ করেছিলেন। কি বলছে, মুকুন্দরাম চক্রবর্তী দুটি খণ্ডে অভয়মঙ্গল কাব্যটি লিখেছিলেন। আমরা দেখব এই যে অভয়মঙ্গল, এই কাব্যটির দুটি খণ্ড ছিল তিনি যে লিখেছেন। তিনি তার পূর্ববর্তী এবং চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্তের কাহিনীকে কিঞ্চিত অনুসরণ করে এবং লোক প্রচলিত কাহিনীকে অবলম্বন করে তার কাব্য কিন্তু লিখেছিলেন। আমরা দেখব তিনি যে কাব্যগুলি লিখেছিলেন, মানিক দত্তের যে কিঞ্চিত অনুসরণ করেছিলেন, মানিক দত্ত যে সমস্ত কাহিনী লিখেছেন তাকে অনুসরণ করে কিন্তু তিনি তার কাব্যগুলি লিখেছেন। কি বলছে, কবি একটি খণ্ডে কালকেতুর উপাখ্যান, আমরা দেখবো তার একটি খণ্ড আর দুটি খণ্ড একটুক্ষণ আগে আমরা শুনলাম। একটা খণ্ডের মধ্যে কি ছিল, একটা খণ্ডের মধ্যে ছিল কালকেতুর উপাখ্যান, ঠিক আছে, এই যে দুটি খণ্ড, ঠিক আছে। আর অন্য একটি খণ্ডের মধ্যে কি ছিল, ধনপতি যে রয়েছে সেই ধনপতির উপাখ্যান। এই দুটি উপাখ্যান কিন্তু আমরা পাই, ঠিক আছে। তারপর কি বলছে যে কালকেতুর কাহিনী খুবই সুন্দর রচনা এবং ধনপতির কাহিনী বর্ণনায় বাহুল্য লঘু হয়ে পড়ে। আমরা দেখব চরিত্র সৃষ্টিতে মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যে অদ্বিতীয় ছিলেন। মানে যে সমস্ত চরিত্র তিনি সৃষ্টি করেছিলেন সত্যি খুবই প্রতিভার বিষয়। আমরা দেখব কি বলেছে, যে বাস্তব জীবনে অভিজ্ঞতার চিত্র তার সৃষ্ট চরিত্রগুলির মধ্যে দিয়ে দেখা যায়। মানে তিনি যে সমস্ত চরিত্র সৃষ্টি করেছিলেন সেগুলো কিন্তু বাস্তব জীবন যে রয়েছে তার সঙ্গে কিন্তু প্রচুর মিল পাওয়া যায়। কি বলেছে, যেমন কালকেতু, তারপরে ফুল্লরা যে রয়েছে, ভারদণ্ড, তারপরে লহনা, খুল্লনা যে রয়েছে, দুর্বলা, তারপরে শ্রীমন্ত, এই সমস্ত চরিত্রগুলো কিন্তু আমরা দেখতে পাই। এই চরিত্রগুলো কিন্তু ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, যেন আমাদের প্রতিবেশী এবং অতি পরিচিত, এই যে চরিত্রগুলো রয়েছে এগুলো দেখে আমাদের যেন মনে হয় আমাদেরই আর কি প্রতিবেশী হয় এবং আমাদের কি অতি পরিচিত এই চরিত্রগুলি যেন। কি বলছে, সরল পরিহাস এবং ছোট্ট ছোট্ট সুখ দুঃখের চিত্র কবির কাব্যে প্রকাশিত হয়েছে এবং আধুনিক সাহিত্যের মতো তার সৃষ্ট চরিত্রে ব্যক্তি স্বাতন্ত্র্য দেখা যায়। কোনো সমালোচক তার কাব্য উপন্যাস লক্ষণ আবিষ্কার করেছেন। অনেক সমালোচক মন্তব্য করেছেন যে একালে জন্মালে মুকুন্দরাম ঔপন্যাসিক হতেন। মানে তিনি তার কবির মধ্যে, তার মধ্যযুগে যে মুকুন্দরাম চক্রবর্তী যে সমস্ত লেখনীগুলি লেখেন, তাই অনেক কবি বলেছেন তিনি যদি এই যুগে জন্মাতেন তাহলে কিন্তু তাকে ঔপন্যাসিক বলা হতো। তার এরকম কিন্তু প্রতিভা ছিল লেখনীর মধ্যে। কি বলছে, তার কাব্যে 16 শতাব্দীর বাঙালি সমাজের ছবি বর্তমান, সে যে তৎকালীন সময়ের যে ছবি ছিল বাঙালি সমাজের, সেই ছবি কিন্তু আমরা দেখবো তার কাব্যগুলির মধ্যে বর্তমান রয়েছে। তার সঙ্গে কি বলছে, সেই যুগের কবি হয়েও তার দৃষ্টিশক্তি ছিল আধুনিক এবং দেবদেবীর মঙ্গল কথা লিখতে গিয়ে তিনি মানব মঙ্গলের কথা ব্যক্ত করেছেন এবং তার রচনার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দরাম চক্রবর্তী চির স্মরণীয় কিন্তু হয়ে থাকবে। আমরা কিন্তু এটা দেখবো, মানে তার এরকমই লেখনী ছিল বা তার এমনই প্রতিভা কিন্তু ছিল যে বাঙালি সমাজে চির স্মরণীয় কিন্তু হয়ে থাকবে কবি কঙ্কুন্দল মুকুন্দরাম চক্রবর্তী, ঠিক আছে। তো আজ তার কাব্য সম্পর্কে এতটুকুনি আলোচনা ছিল। এই ইনফরমেশন আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।